হি হি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চলেছি, এই গল্পটা কিন্তু খুবই মজার হতে চলেছে। তাই এই গল্পটা তোমরা সম্পূর্ণ ওয়াচ করবে, সম্পূর্ণ শুনবে, তাহলে অনেক বিনোদন পাবে। তার মানে হঠাৎ একদিন ঝড় বৃষ্টির রাতে ঝমঝমা বৃষ্টি হচ্ছিল। বাবা নেশার ঘোরতলে রুমে ঢুকে সেই সময় দেখলো বাড়িতে কারেন্ট নেই, রুমে পুরো অন্ধকার। আমি একটা কলেজে পড়া যুবতী মেয়ে, মা আর আমি একই বিছানায় পাশাপাশি শুয়েছিলাম। বাবা ভোরবেলায় কী ধরনের বিহেভ করেছিল সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই গল্পটা কিন্তু খুবই মজার হতে চলেছে। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার এই ভিডিওটা সুযোগ করে দাও। তো চলো মূল গল্পে চলে যাওয়া যাক। আমার নাম সুমি। আমি বর্তমানে কলেজে লেখাপড়া করি, কিন্তু একটু পিছনের ঘটনা বলি। আমার মায়ের যখন বিয়ে হয় আর আমার যখন বয়সটা ঠিক 7 বছর, ওই সময় আমার বাবা মারা যায়। আমার মায়ের যখন আমি প্রথম সন্তান, তখন আমার মা আমার ওই মায়ের শ্বশুরবাড়ি থেকে একদম আমাকে নিয়ে তার নিজের বাবার বাড়িতে চলে আসে। আমি তখন একদম ছোট, অন্যরকম বুঝতে পারি। তারপরে আমার নানা নানি আমার মাকে একটা ঘর ফেরত মেয়ে তো একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দেয়। অর্থাৎ যে ঘরে আমার মা বিয়ে করলো, পরের বার সেই ঘরে আমাকে হাতে করে নিয়েই তারা সেই ছেলেটা মেনে নিল। এখন যাকে আমি বাবা বলে থাকি, সে কিন্তু আমার জন্মদাতা বাবা নয়। তার ঘরে পূর্বের বউয়ের কোনো সন্তানাদি ছিল না, তার বউ মারা গেছিল। তাই আমার মায়ের সাথে পরে তার দ্বিতীয়বার কাজ হয়। যা হোক, মা যখন আমাকে হাতে করে নিয়ে ওই সংসারে গেল, ওই ব্যক্তিটা খুব ভালো ছিল, তবে উনি খুব ধনী মানুষ ছিল, সরকারি জব করত, তাছাড়া অর্থ আভিজাত্য বেশ ভরা। কিন্তু উনি একদম নিঃসন্তান ছিল। পূর্বের বউ মারা যাওয়ায় আবার মায়ের সাথে তার কাজ হলো। তারপরে মা যখন বলছিল যে আমার একটা কন্যা সন্তান আছে, ওকে কি করে ফেলে আসব, তখন উনি বলছিলেন যে না না, ওনাকে ফেলে আসতে হবে না, যেহেতু আমি নিঃসন্তান, আমার আগের বউয়ের কোনো সন্তানাদি হতো না। জানি না তোমার ঘরে আমি সন্তানাদি দিতে পারবো কিনা, তাই বলি কি, যেহেতু তোমার একটা মেয়ে আছে পূর্বের, মেয়েটাকে সঙ্গে নিয়ে এসে আমার সংসারে থাকো, ওকে আমি পিতৃ পরিচয় দেব। তখনই আমার মা আমাকে সঙ্গে করে হাতে করে নিয়ে ওই সংসার করতে লাগলো। তারপরে আমি যাই হোক পড়াশোনা করতে লাগলাম। ওই বাবার সংসারে গিয়েই আমি পড়াশোনা করতে করতে আজ কলেজে পড়াশোনা করি। আমি একটা যুবতী মেয়ে, আর মাও খুব সুখী। কিন্তু সে ঘরে আমি বর্তমান যেখানে আছি, আমার মা যে স্বামীর সংসার করছে, তার সাথে কোনো এতদিনে সংসার করে কোনো ছেলে মেয়ে কিচ্ছু হয়, তার আমার মায়ের এখানে কোনো দোষ ছিল না। দোষটা আমি যাকে এখন বাবা বলে ডাকছি, ওনারই দোষ। ওনার কোনো সন্তানাদি দেওয়ার কোনো ক্ষমতা নেই, ওপরওয়ালা হয়তো দিয়ে রাখেনি। যা হোক, এমনি মানুষ সৎ, কিন্তু ওনার একটা বদ অভ্যাস ছিল। সরকারি জব করে তো, হাই সোসাইটি মানুষের সাথে, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা ওঠা বসা করে, তার একটু ওই সমস্ত এটা ওটা খাওয়ার, ছাইপাশ খাওয়ার অভ্যাস ছিল। প্রায়ই রাত্রি সে ওই সমস্ত নেশার ঘোরতলে বাড়িতে সে মায়ের সাথে দেখতাম ভাঙা ভাঙা কণ্ঠে, আওলানো কণ্ঠে কথা বলতো। মা তাড়াহুড়ো করে তাকে খাইতে দিত, সেবা যত্ন করতো, ঘুমাইতে দিত। যাক, এরকমটাই আমি খেয়াল করতাম। কিছু তো আর বলার ছিল না। সে যেহেতু ছোটবেলা থেকেই, সেই 7 বছর 8 বছর বয়স থেকেই আমার দায়িত্বটা নিয়েছে, আমাকে পড়াশোনা করাচ্ছে, কোনো প্রবলেম হয় না, আমি বেশ ভালোই আছি। কিন্তু সে এই সমস্ত ছাইফাস বা আজে বাজে কিছু খাওয়া তার অভ্যাস আছে। তার সোসাইটি মেনটেন করে চলতে নাকি এই সমস্ত খেতে হয়, তাই তার এই বদ অভ্যাসটা এখনও যায়নি। মায়ের সাথে মাঝে মধ্যে দেখতাম ওইরকম ঘোরতালে এসে কি আজে বাজে উল্টাপাল্টা কথাবার্তা বলতো। মাঝে মধ্যে মায়ের সাথে যখন তার সংসার জীবনে সে ওই রকম আচরণ করত, মা একটু বেশি হয় মাঝে মধ্যে
একটু হালকা আওয়াজ করতো, চিৎকার করতো। আমি এই রুম থেকে শুনতে পারতাম। ভাবতাম হয়তোবা তাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ব্যাপার, কিছু বলতাম না। তারপরে হঠাৎ একদিন আমি আর মা চিন্তা করছিলাম যে তখন প্রায় রাত 10টা বেজে গেছে। আকাশে কালো মেঘ, ঝমঝম করে বৃষ্টি নামলো। কিন্তু বাবা থেকে যেন প্রায় আধা ভিজা হয়ে বাড়িতে ফিরছে। এটা আমি জানি না। ততক্ষণে আমি আমার রুমে ম্যাগের বিদ্যুৎ চমকানো থেকে মায়ের পাশে গিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। মা আর আমি, বিদ্যুৎ ছিল না তো, অন্ধকার রুমে শুয়ে আছি, একই খাটে একই বিছানায়। বাবা যখন রুমে আধা ভিজা অবস্থায় ঢুকে এবং নেশার ঘর তলে আওলাও ধাওলা, সেই সময় সে সেন্টিমেন্টাল ছিল, তার কোনো স্বাভাবিক অবস্থায় সে ছিল না। এই পরিস্থিতিতে আসলে ভুলটা হয়েছিল আমারই। মা যে বালিশে ঘুমায় ঠিক সেই বালিশে আমি ঘুমিয়ে পড়ছি। মা অধিকটাই সরে ঘুমাচ্ছে। রুমটা অন্ধকার থাকায় উনি মনে করছিলেন যে হয়তো মা একলাই শুয়ে আছে, বা এটাই মা। কারণ আমি একটা কলেজে পড়া মেয়ে, যুবতী মেয়ে, ঠিক আমার মায়ের মতোই হাতে পা ভরে গায়ে ভরে উঠছি। বড় হয়ে গেছি তো, ওই জন্য হয়তো উনি বুঝতে পারেননি। যা হোক, সে বাইরের থেকে যে অবস্থায় ফিরেছে তার স্বাভাবিক অবস্থায় থাকার কথাও না। এটা তার প্রতিদিনের রুটিন। তারপরে যা হোক, মাকে ভেবে সে ভুলে ভালে আমার সাথে যে ধরনের বিহেভ করলো তোমরা তো বুঝতেই পারছো। যা হোক, তারপরে সে পাশে শুয়ে পড়ছে। হাতটা আমার উপরে ছিল। আমি হাতটা সরিয়ে যখন ঘুমটা ভাঙে, তখন ওদিকে মাকে আমি গায়ে টুকা দিয়ে ডাক দিলাম। বললাম, মা তুমি এখন ঘুমিয়ে পড়ো, বাবা আসছে। আমি আমার রুমে চলে যাই। বাবা হয়তো বুঝতে পারেনি। বাবা কী সব বাইরে থেকে আজে বাজে খেয়ে আসে, হয়তো তার সেন্স ঠিক নেই। সে বুঝতে পারেনি আমি একটা সাবালিকা যুবতী মেয়ে এখানে শুয়ে আছি। তাছাড়া রুমটা অন্ধকার, বিদ্যুৎ চলে গেছে। এখন আমি যাই? মা বলল, আচ্ছা ঠিক আছে, তুই যাবি। তারপরে আমি ওখান থেকে উঠে সোজা আমার রুমে চলে আসলাম। তারপরে আমি বাথরুমে গিয়ে দেখি আমার পূর্বের অবস্থা নেই, আমি যেন সব কিছু আমার পরিবর্তন। তখন আমি বুঝতে পারলাম এমনটা কেন, আমার সাথে এমন কি হয়েছে। তবে কিছু বুঝতে দিলাম না কাউকে। চুপচাপ ফ্রেশ হয়ে আমি আমার রুমে ঘুমিয়ে পড়লাম। তারপরে সকাল হলো, বাবার ঘুম ভাঙছে। ঘুম থেকে উঠে বাবা নিজের মতো করে স্নান করছে। মাকে একটা কথা জিজ্ঞেস করছে। মা যখন রান্না করতে গেছে, মাকে বলছে, তুমি স্নান করলে না? মা বলে, এই সমস্ত কী বলছো তুমি? আমি স্নান করব কেন? সকাল হয়েছে, তাছাড়া তুমি অফিসে যাবে বিদায় আমি তাড়াহুড়ো করে তোমার জন্য রান্না বসিয়ে দিছি। বলে, তা কেন? এই অবস্থায় তুমি রান্না করবে? তখন মা তার দিকে তাকিয়ে বলছে, এই অবস্থায় কি হয়েছে আবার? আমি তো ঘুমিয়ে পড়ছিলাম, আর রাত্রে ঝড় বৃষ্টি মেঘের সময় তুমি কখন আসছো আমি তো টেরই পাইনি, কিছু বুঝতেই পারিনি। শুধু মেয়েটা আমার পাশে শুয়েছিল, ও আমাকে বলে চলে গেছে ওর রুমে। দেখি তুমি পাশে শুয়ে আসো, এতটুকুই আমি জানি, তাছাড়া তো ঘুমিয়েছিলাম। তবে তুমি এমন কথা বলছো কেন? তখন বাবা যেন ব্রেক হয়ে গেল, চুপ মেরে গেল। ব্যাপারটা কি? তখন মাকে জিজ্ঞেস করছে, বাবা আচ্ছা বলো তো, আমাদের সুমি কোন পাশে শুয়েছিল, এ পাশটাই না ও পাশটাই? তখন মা বলছিল, কেন? আমি যে বালিশে ঘুমাই সুমি ঠিক সে বালিশে ঘুমাইছিল, আমি পাশেই শুয়েছিলাম। আর আমি ঘুম থেকে উঠে দেখলাম তুমি মেয়ের পাশে ঘুমিয়ে আসছো। মেয়ে তখন উঠে তার নিজের রুমে চলে গেছে, এতটুকুই জানি আমি। তারপরে তো আবার ঘুমিয়ে পড়ছি। তোমার তো আর বাড়িতে ওই অবস্থায় ফিরলে মুজ থাকে না। তখন ওদের কথার মধ্যে একটু গড়মিল। বাবা বিষয়টা বুঝতে পারল। পরে বাবা ঠিক খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল। আমি আমার মতো কলেজে চলে গেছি। আমার কলেজ থেকে যখন পিরিয়ড শেষ করে বাড়িতে ফেরার সময় হলো, তখন আমার ফোন আসলো, বাবার ফোন। বাবা আমাকে ফোন করে বলল, সুমি গত রাত্রে তুই কোথায় ঘুমিয়েছিলি বলতো মা? তখন আমি বললাম, বাবা আমি তো তুমি আসলে আসতে দেরি করছিলা, তাছাড়া বাড়িতে কারেন্ট ছিল না, ঘরটা পুরো অন্ধকার, আর আকাশে বিদ্যুৎ চমকালে মেঘের আভাস পেলে আমার একলা থাকতে ভয় লাগে,
তাই মায়ের পাশে গিয়ে একটু ঘুমাচ্ছিলাম, যতক্ষণে তুমি না আসো হয় ততক্ষণে আমি মায়ের পাশেই থাকবো। তখন বাবা বলল, ও মাই গড, তার মানে তোর মায়ের বালিশে তুই ঘুমাচ্ছিলি? তোর মা কোথায় ছিল? আমি বললাম, বাবা আমিও ঘুমাচ্ছিলাম, মাও ঘুমাচ্ছিল, মা তো আমার ও পাশটাই ছিল, আমি মায়ের বেলা এসে বালিশে ঘুমাচ্ছিলাম। আমি যখন বুঝতে পারলাম তুমি এসে পাশেই ঘুমিয়ে পড়ছো, তখন আমার ঘুম ভাঙলো। আমি গভীর ঘুমিয়ে গেছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল, একটু ঠান্ডার আবহাওয়া বইছিল, তাই গভীর ঘুমিয়ে গেছিলাম বাবা। আমি কিছু বুঝতে পারিনি। যখন বুঝেছি তুমি আসছো, তখন আমি আস্তে করে মাকে ডেকে আমি আমার রুমটায় গিয়ে ঘুমাচ্ছিলাম। কেন বাবা? তখন বাবা বলল, না ব্যাপারটা আসলে এমন কিছু না, মানে আমি আসলে কি করি যে বলি সুমি তোমাকে, আমি আজকে বাড়িতে ফিরি, তবে তোমাকে যে ফোন করে এই বিষয়টা তোমার কাছ থেকে আমি জানতে চাইছি, ব্যাপারটা তো মায়ের সাথে তুমি একটু শেয়ার করো না, তুমি একটু অফ থাকো, আমি বাড়িতে ফিরছি। তখন বাবার ওই কথায় আমার মনের মধ্যে একটু গুণ বসলো, একটু সন্দেহ বসলো। ঠিক আমি ওরুম থেকে যখন নিজে ফ্রেশ হওয়ার জন্য ওই রাত্রে শোয়ার আগে যখন আমি বাথরুমে গেলাম, আমার নিজের মধ্যে একটা পরিবর্তন খুঁজে পেলাম। ব্যাপারটা তাহলে কি হলো এই ভেবে, যা হোক আমি আর কিছু ভাবলাম না। বাবা অফিস থেকে বিকেলে বাসায় ফিরল। আমি কলেজ থেকে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিচ্ছিলাম, ক্লাসের পড়া তৈরি করছিলাম। এ সময় বাবা বাড়িতে ফিরে আবারও আমাকে ডাকলো, বলল, সুমি আজকে বাবা তোর সাথে একটু আমি বাইরে যাব বেড়াইতে, তুই রেডি হবি? আমি বললাম, বাবা আজকে তোমার মনের এত পরিবর্তন? তাছাড়া আমি মাত্র কলেজ থেকে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তো তখন বাবা বলল, না না বিশ্রাম তো নেবেই, পুরো রাতটা পড়ে আছে, চল না একটু ওদিকে যাই, একটু ফুচকা খেয়ে আসি। তাছাড়া ওই ব্রিজের পারে নদীর পাশে বিকেলবেলা অনেক পর্যটকরা, অনেক মানুষ ওখানে এসে মুক্ত বাতাস খায়, খুব ন্যাচারাল পরিবেশ। বাবার কথায় আমার যাওয়ার জন্য খুব ইচ্ছে হলো। আমি বললাম, ঠিক আছে বাবা, আমি রেডি হচ্ছি। বাবা যেন অফিস থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একটু নতুন আঙ্গিকে কমপ্লিট ড্রেস পরলো, মানে ব্লেজার কোটটায় পরে খুব স্মার্টভাবে। তারপরে আমাকেও রেডি হতে বলবো। আমিও খুব সাজুগুজু করে রেডি হয়ে বের হচ্ছি। এই সময় মা বলল, কি ব্যাপার, বাবা মেয়ে একসাথে আজকে হঠাৎ প্ল্যান করে বেরোচ্ছে? কোথায় বেরোচ্ছে? আমাকে নেবে না? আমি কি একলা একলা বাড়িতে বসে থাকবো? তখন বাবা বলল, না না আজকে আমার মেয়েকে নিয়ে বেড়ানোর খুব ইচ্ছে হলো, তোমাকে অন্যদিন নেব, তুমি চলে গেলে বাসায় কে থাকবে? তখন মা বলল, আচ্ছা ঠিক আছে, আমি এমনি রহস্য করে বলছি, তোমার যেহেতু এতটা শখ বা ইচ্ছে হয়েছে, যাও সুমিকে নিয়ে একটু ঘুরে আসো। তাছাড়া তুমি তো কোনোদিন সুমিকে নিয়ে কোথাও ঘুরতেও গেলে না। তারপরে বাবার সাথে আমি চলে গেলাম। তারপরে গিয়ে একটু রেস্টুরেন্টে বসলাম, এটা ওটা খেলাম। তারপরে একটা বড় ব্রিজের পাশে একটা বিশাল বড় নদী বয়ে গেছে। নদীর পাশ দিয়ে কত পর্যটক, কত রকম মানুষ, হরেক রকমের মানুষ, বিশাল একটা আয়োজন, খুব আনন্দোৎফুল্ল একটা মুহূর্ত। তাছাড়া মানে মুক্ত বাতাস, ধীরে ধীরে বাতাস আমার চুলে লাগে, চুলগুলো ফুরফুরে উঠছিল। মুহূর্তটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা হঠাৎ আজকে তোমার মনের মধ্যে এতটা পরিবর্তন? তুমি তো কোনোদিন আমাকে নিয়ে কোথাও যেতে চাও না। তাছাড়া তুমি আমার জন্মদাতা বাবা না, তুমি আমার জন্মদাতাও না। কিন্তু তুমি তো, আমি ভাবেছি যে কোনোদিন আমাকে সেভাবে মানে দেখবা না, কিন্তু আজকে তোমার মনের ইচ্ছা থেকে মনে হচ্ছে তুমি আমার আপনই, আসলে পর না। তখন বাবা বলল, দেখ সুমি, এই জীবনে তোর মায়ের সাথে বিয়ে হওয়ার আগে আমার যে বউটা ছিল, তার সাথে পুরো 7 বছর সংসার করেছি, কোনোদিন বাচ্চা কাচ্চা হয়নি। বউটা আমার একটা রোগ শোক এটা সেটা হয়ে হঠাৎই আমার ছেড়ে চলে গেল পরপারে। তারপরে তোর মার সাথে যখন আমার বিয়ে হলো, তখন তোর বয়স 7-8 বছর। তোর মা আমার কাছে তোর কথা বলেছিল, তাই তোর মাকে আমি বলছিলাম মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসো। এই জন্মে আমার কোনো মেয়ে বা সন্তানাদি হবে কিনা আমি জানি না। 7 বছরে যেহেতু কত জীবনে হয়নি, তাই তোর মা তোকে হাতে করে আমার সংসারে আসছিল। তারপর থেকে তোকে আমি আমার করে লালন পালন করছি।
আজকে তুই কলেজে পড়াশোনা করিস, বড় হয়ে গেছিস, কতটা দিন বা সময়ের পরিবর্তন, কিন্তু তবুও চেষ্টা করেছি, কিন্তু তোর মায়ের গর্ভে কোনোদিন সন্তান আদি আমি দিতে পারিনি। উপরওয়ালা হয়তো আমার মধ্যে থেকে সেই মমতাটা উঠিয়ে নিয়েছে। যা হোক, এখন তুই সব, তোকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে, তোকে ভালো ঘরে বিয়ে দেব। বাবার এই সমস্ত কথাবার্তা শুনে আমি ভীষণ অনুপ্রেরিত হচ্ছিলাম, খুব আনন্দই হচ্ছিল মনের মধ্যে। যাক বাবা, আমি ছোটবেলায় বাবাকে হারিয়ে আঙ্কেল যেন বাবার মতোই আমার দায়িত্ব পালন করছে। হঠাৎ এভাবে বাবার সাথে ঘুরতে ঘুরতে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তখন বাবা বলল, সুমি চল রে বাবা, সন্ধ্যা লেগে গেছে। তুই একটা যুবতী মেয়ে, বেশি সময় আমাদের বাইরে থাকা ঠিক হবে না। ফিরতে পড়তে 4 রাস্তার মোড়ে আবারও ফুচকা খেলাম। টক দিয়ে ফুচকা খেতে যা কি ভারী মজা। ফুচকা খেলাম আর মায়ের জন্য কিছু বেঁধে নিয়ে আসলাম হাতে করে। বাড়িতে ফিরলাম, ফিরে বাবা আমাকে দেখে বলল, তুই তোর মায়ের কাছে এগুলা নিয়ে খাওয়া দাওয়া কর, আমার আবার রাত 8টার মধ্যে অমুক জায়গায় বসতে হবে। প্রতিদিন আমাদের অফিসিয়াল যে সমস্ত কলিগ আছে, আমার বন্ধুরা আছে, এদের সাথে আমি ওখানে একটু সময় দিতে হয়। বাবা যেন অন্যরকম নাকে মুখে কয়েকটা খেয়েই আবারও বাড়ি থেকে বের হয়ে গেল। বুঝতেই তো পারছো বন্ধুরা, বাবার প্রতিদিনের যেটা রুটিন, মানে বন্ধুদের সাথে রাত 10টা-11টা পর্যন্ত সেখানে গিয়ে একটা চায়ের দোকান বা একটা অফিস মহল্লায় আড্ডা দেয় তার বন্ধুদের সাথে। তারা সবাই ধনী মানুষ, তার বন্ধুরা শিক্ষিত, মানে এই সমস্ত স্ট্যাটাসে বাবা চলাফেরা করে। কিন্তু তার একটা বদ অভ্যাস, সেটা আসলে আমি 2-1বার নিষেধ করেছি, কিন্তু সে বলে এটা নাকি তার পুরনো বদ অভ্যাস, সহজে সেটা চেঞ্জ করতে পারবে না। তাই আর কিছু বলি না। মা কত করে বাবাকে বুঝিয়েছে, তবুও বাবা সে কথা একই কথা বলছে, সে নাকি এটা পরিবর্তন করতে পারবে না। মানে হালকা পাতলা কি সমস্ত সাইপাস বন্ধুদের সাথে খায়, নেশার ঘর তেলে বাড়িতে ফিরে সে, এটা তার প্রতিদিনের রুটিন। সেদিনও সে এভাবে ফিরল। ফিরে তারপরে তারও তো এখন বয়স হয়ে গেছে, কারণ সেই আমার বয়স যখন 7-8 বছর, আমি মায়ের হাত ধরে এই সংসারে আসছি। আজকে আমি কলেজে লেখাপড়া করি, অনেকটা বছরই পেরিয়ে গেছে, কিন্তু বাবার ওই ভিতর থেকে, মানে সে যুবকের ন্যায় এই রোমান্টিকতা, এগুলো যায়নি এখনো। মায়ের সাথে সে এখনো প্রতিদিনের ন্যায় সব কিছুই তার মানে চলে, হাসি ঠাট্টা বা ওই সমস্ত দাম্পত্য জীবনে ভালোই। তো যা হোক, আমি যখনই তার এই সমস্ত কিছু হতো, পাশের রুম থেকে আওয়াজ আসতো, আমি বুঝতে পারতাম যে আজকে কিছু একটা হচ্ছে, কিন্তু চুপচাপ থাকতাম। হঠাৎ করে আমার নানা অসুস্থ হয়ে গেল। নানা বৃদ্ধ মানুষ, ও বাড়ির থেকে ফোন আসলো মায়ের কাছে। মা আমাকে বলল, সুমি আমি আপাতত তোর নানা অসুস্থ, ও বাড়িতে যেতে যাচ্ছি, তোর বাবার কাছ থেকে আমি অনুমতি নিয়েছি। তাই বলছিলাম, তোর তো আবার কলেজে যেতে হয়, তুই কি পারবি 3-4টা দিন তোর বাবাকে একটু ম্যানেজ করতে, মানে রান্না বান্না করে খাওয়াবি? আমি তাহলে একটু স্বাধীনভাবে আমি বাবাকে দেখে বা তার পাশে 2-4টা দিন থেকে আসতাম। তোর নানা মুরব্বি হয়ে গেছে, কখন যায়। তখন আমি বললাম, ঠিক আছে মা, তুমি যাও, আমি বাবাকে সামনে নেব, তার রান্না বান্না করা বা তার টেক কেয়ার করা, এটা এখন আমি পারবো। তারপরে মাকে যখন এই কথায় আশ্বস্ত করলাম, মা ঠিক আমার কথার উপরে ডিপেন্ড করে নানা অসুস্থ থাকায় নানাকে দেখতে গেল। মা নানার বাড়িতে চলে গেল, আমি বাবার পুরো দায়িত্বে থাকলাম। হঠাৎ একদিন আমি কলেজে গেলাম না, নিজের মনের মধ্যে ভালো লাগছিল না, অসুস্থ বোধ করছিলাম। মানে বাবার জন্য ঠিক দুবেলা রান্না করা, তারপরে তার সমস্ত কিছু টেক কেয়ার করা, এই সব মেলে হঠাৎ করে কখনো এরকম দায়িত্ব পালন করে নি তো নিজের কাছে কেমন যেন লাগছিল। কলেজ ফাঁকে দিয়েছিলাম, বাড়িতেই ছিলাম। তারপরে যা হোক, বাবা অফিস থেকে ফিরে বলছে, সুমি ব্যাগটা হাতে থেকে নাও। আমি ব্যাগটা নিতেই দেখি আজকে মা বাড়িতে নেই, আর বাবা আমার জন্য কত রকম খাবার নিয়ে আসছে রেস্টুরেন্ট থেকে, এটা সেটা নানান কিছু। আর বলল, বিকালবেলা তৈরি থাকিস মা, তোকে নিয়ে আবারও ঘুরতে যাব। আজকে তো তোর মা নেই, আমার আবার ইচ্ছে করে তোকে নিয়ে একটু এদিক সেদিক ঘুরি। তাছাড়া তুই যুবতী হয়ে এসছিস, একটু বাইরে টাইরে বেড়ালে মনটা ভালো থাকবে,
তাছাড়া তোরও তো বিয়ে শাদিও দিতে হবে। বাইরে গেলে যদি কারো নজরে পড়ে যাস, বিয়ের প্রস্তাব আসে, দেখ এই জন্য তোকে বাইরে নেই। আমি বললাম বাবা, ভালো জিনিসের অ্যাডভার্টাইজ করতে হয় না। আমি যে সুন্দরী আছি, দেখবা এমনি ভালো ঘরে আমার বিয়ে হবে উপরওয়ালা চাইলে। আমি লেখাপড়াটা শেষ করি, তারপরে তোমরা আমাকে বিয়ে দিও। বাবা বলল ঠিক আছে, তুই পড়াশোনা চালিয়ে যা। এক পর্যায়ে আমি পড়াশোনা ঠিকঠাক মতো চালাচ্ছিলাম, আর বাবার সাথে সেদিনও ঘুরতে গেলাম। বিকালবেলা ঘোরাফেরা করে সন্ধ্যা যখন ঘর হয়ে গেল, আকাশে মেঘ মেঘ করছিল। বাবা বলল তাড়াহুড়ো করে বাড়িতে যেতে হবে। আমরা তাড়াহুড়ো করেই বাড়িতে ফিরলাম। ফেরার পরে বাবার ওই যে প্রতিদিনের রুটিন, সে নাকি 8টার মধ্যে তার ওই বন্ধুমহলে ওখানে যেতেই হবে। আবারও সেদিন আমি বললাম, এত করে বললাম বাবা, মা যেহেতু বাড়িতে নেই, একলাই গেটওয়ালা বাড়ি, আমি একটা যুবতী মেয়ে, আমার কেমন যেন ছমছম করে ভয় লাগে। তার সে বলে কি আজকে একটু না গেলে হয় না বাবা? মানে চা খেতে খেতে টেলিভিশন দেখতাম, সময়টা চলে যেত। মা বাড়িতে নেই, এই জন্য বলছি তোমাকে। বাবা তবুও শুনলো না, বললো না না, তুই বড় হয়ে গেছিস, ভয় কিসের? পড়াশোনার কাজে ব্যস্ত থাক, আর যদি পড়াশোনা করতে ইচ্ছে না করে তাহলে এই রুমে এসে টেলিভিশন নিয়ে বসে থাক, আমি ততক্ষণে আজ শীঘ্রই ফিরব। এই কথা বলেই বাবা রুম থেকে বের হয়ে গেল। প্রতিদিনের ন্যায় যেখানে যায় এই সমস্ত ছাইপাশ খেয়ে সে বাসায় ফিরবে, এটা আমিও জানি। হঠাৎ বাবা চলে যাওয়ার ঠিক আধা ঘন্টা পরেই একদম মুষলধারে বৃষ্টি নামলো ঝমঝম করে। মেঘটা সন্ধ্যার থেকে নাকছিল, কিন্তু বৃষ্টিটা আসলো পরে। ঝমঝম করে যখন বৃষ্টি হচ্ছিল, ভারী বর্ষণ, বাবার ওইদিকে বাইরের জানালা খোলা ছিল। জানালা দিয়ে বৃষ্টির সাপোর্টে হয়তো বিছনার চাদর বালিশ ভিজে যেতে পারে, এই ভেবে আমি বাবার রুমটা জানালা ঢুকেই জানালা বন্ধ টন্ধ করে কেবলই কমপ্লিট হয়েছি, আর বিদ্যুৎ চলে গেল। বাড়িটা পুরো অন্ধকার থমথমে বিরাজ করছিল। আমি আমার রুমে থাকতেও ভয় পাচ্ছিলাম, মায়ের বাবার রুমে গিয়ে যাও মন ঠেকছিল না। চার্জার লাইটটা জ্বালিয়ে আমি বাবার রুমটাতে অপেক্ষা করছিলাম। কিন্তু অপেক্ষা করতে করতে হঠাৎ করেই মানে চোখের মধ্যে একটু ঘুমের আলস্য আসলো। বাইরে বৃষ্টি হচ্ছিল তো, তাই চোখের মধ্যে একটা ঘুমের যখন ভাব আসলো, আমি এক কথায় মোবাইলটা কোনো রকম স্ক্রল করে চালাইতে চালাইতে বাবার বিছনা বালিশের উপরে ঘুমিয়ে পড়ছি। নিচের অজান্তে গভীর ঘুম। গেটটা কোনো রকম আউশন আছে, দরজাটা কোনো রকম মেলা আছে। বাবা এসে কোন ফাঁকে যে ওই গভীর রাত্রে আসছে এটা আমি বুঝতে পারিনি। তাছাড়া সে আমাকে ডাকও দেয়নি, আমি গভীর ঘুমে ঘুমিয়েছিলাম। তারপরে আসলে সেটা তার প্রতিদিনের যেটা অভ্যাস, মানে সে সেন্স ছাড়া হয়ে বাড়িতে যখন ফেরে তখন মায়ের সাথে তার যে প্রতিনিয়ত যে বিহেভটা করতো, সেদিন অন্ধকারে বাবা আসলে সে নিজেও বুঝতে পারেনি, নিজের অজান্তে আমার সাথে এরকম সে ভুলভাল একটা ইয়ে করে বসলো। তারপরে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে জেগে উঠে দেখি বাবা। তখন আমি বুঝতে পেরেছি। আমি তাড়াহুড়ো করে নিজেকে গুটিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে তখন বাবা ওপাশটায় কাত হয়ে শুয়ে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ছে। আর আমি নিজের কাছে খুব কেমন যেন একটা ফিল করছিলাম। বাবা হয়তো বুঝতে পারেনি, সে ভাবছিল হয়তো মায়ের পাশে শুয়ে আছে। তার ওই সময় অতটা সেন্স থাকে না, সে স্বাভাবিক অবস্থায় বাড়িতে ফিরে না। আমি আমার রুমটাতে চলে আসলাম, এসে লাইটটা জ্বালালাম। তখন বিদ্যুৎ চলে আসছে, বৃষ্টিও থেমে গেছে, রাতটা অনেক হয়ে গেছে। লাইট জ্বালিয়ে বসে চিন্তা করেছিলাম, আজকে দিয়ে পুরো 2টা দিন এভাবে মিস্টেক করলো, এটা আমি বুঝতে পারছি। ব্যাপারটা আমি মাকেও বুঝতে দিইনি। তারপরে যা হোক, সে তো আর আমার জন্মদাতা না, সে আমার আসলে রক্তের সম্পর্কের কেউই না। কিন্তু তার এটা প্রতিদিনের অভ্যাস, সে এই ধরনের হয়ে বাড়িতে ফিরে তার সেন্স থাকে না, সে কাউকে বলতে পারে না কে কি কাকে চেনে না। হয়তোবা তার এই জন্য ভুলটা হয়েছে। কিন্তু আমি একটা বিবাহযোগ্য মেয়ে, আজ বাদে কাল আমার পরের বাড়িতে যেতে হবে। উনি একবার না দুবার সে ভুল করল, কি যে করি
এটা ভাবতে ভাবতে আমি আমার খাটে ঘুমিয়ে পড়ছি। সকাল হয়েছে। আমি গোপনে আমার মতো স্নান করে সেরে ফ্রেশ হয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছি। হঠাৎ করে বাবা খুব ভোরে উঠছে। ভোরে উঠে বলছে, সুমি, একটা কথা বলি তোকে। তোর মা তো বাড়িতে নেই, এটা তো আর আমার মনে নেই। আমি রাত্রে বাড়িতে ফেরার পরে যখন ঘুমায় পড়ছিলাম তখন তুই কিছু বুঝতে পারছিলে? আমি মস্তি হেসে দিয়ে বললাম, কেন বাবা? তুমি তো প্রতিদিনই একইভাবে আসো। এত করে বলি ওই দুষ্টু বন্ধুদের সাথে আর সঙ্গ দিও না, একটু স্বাভাবিক জীবনে ফেরত আসো। মানুষ এককালে ভুল করে আর এককালে শুধরায় দেয়। তুমি বলো সে ভুলটা আর কখনো শুধরানো যাবে না। মানুষ পারে না এমন কিছু হয়? চাইলে তুমি সবই পারো। এই সমস্ত ছাইপাশ খাওয়ার থেকে বিরত হতো। বয়স হয়ে গেছে তাছাড়া। আর প্রতিদিন এইভাবে আস্তে আস্তে তুমি নিজের সাথে কতটা ভুল করছো তুমি কি একবার ভেবে দেখেছো? তখন বাবা বলল, হ্যাঁ সুমি, হয়তো যেদিন তুই কলেজ থেকে বাড়িতে ফিরছিলি মনে করে দেখ। তোকে ফোন করে আমি যে কথাটা জিজ্ঞেস করেছিলাম আজকে মনে হয় সে ভুলটা আমার আবারও হয়েছে। দেখ সুমি, ইচ্ছে করে আমার দ্বারা এটা হয়নি। আমি আসলে স্বাভাবিক ছিলাম না রে। তাছাড়া তোর মা বাড়িতে নেই এটাও আমার মনে নেই। আমি তোর মাকে ভেবেই হয়তো তোর সাথে এরকম আচরণ বা যা হোক আর কখনো এরকম হবে না। তখন আমি বললাম, বাবা তুমি এই কথা বলছো? আজকে যদি তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো যে আমি আর কখন এই সমস্ত সাইফাস খাবো না, দুষ্টু বন্ধুদের সাথে আর মিশবো না, তাহলে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। তাছাড়া তুমি দিনের পর দিন যা ভুল করছো শুধু একমাত্র এই সমস্ত বদ অভ্যাসের কারণে, এগুলো ছাড়তে পারো না? তখন বাবা বলল, আমি তোকে কথা দিচ্ছি, আমি যে ভুলটা করছি আমি নিজের কাছে আসতে ক্লিয়ার হয়ে গেছি। সত্যি এটা আমার স্বপ্ন ছিল না রে। সত্যি আমি ভুল করছি, সেটা তুইও স্বীকার করতে দিলি আজকে। কিন্তু সেদিন তো তুই মোবাইলে আমাকে স্বীকার করছিলি না। আর এই কথা তোর মাকে জিজ্ঞাসা করতে তোর মা আমাকে চুমকি দিয়েছে, কারণ তার সাথে এই আচরণটা আমার হয়নি। সে এই জন্য অবাক হয়ে গেছিল। কি বাসা বেঁচে গেছে অল্পতে। সুমি, তোকে আমি একটা কথা দিচ্ছি, আজকের পর থেকে কখনো আমি ওই 8টার সময় প্রতিদিনের ন্যায় ওই দুষ্ট বন্ধুদের সাথে আড্ডায় যাব না। আর এই সমস্ত ছাইপাশ খাওয়া থেকে একদম বিরত হয়ে গেলাম। আর কখনো এই সমস্ত খাবো না। আমি বুঝতে পারছি রে, যখন আমি বাড়িতে ফিরি তখন প্রতিদিন একটা না একটা ভুল হতেই চলছে। তাও আবার মিস করছি সেটা তোর সাথে ঘটছে। অসম্ভব, এমনটা আর আমি কখনই করব না। সেদিন যেন বাবা আমার কাছে প্রতিজ্ঞা করে একদম স্বাভাবিক জীবনে ফেরত আসলো। তারপরে মনে হচ্ছে আমার কাছে বাবা প্রতিজ্ঞা করার পরে সেদিন থেকে আর কখনো কোনো দিনও বাবা এই সমস্ত বাজে অভ্যাস বা পূর্বে যা করতো তার কখনোই করলো না। আমার কাছে সে প্রতিজ্ঞা করছে। কিন্তু আমি তাকে কথা দিয়েছিলাম, তুমি আমাকে যা বলবে আমি তোমার সব কথা শুনবো, এটা ছাড়তে হবে। এই শর্তটা সে মনে রাখছে। হঠাৎ করে একদিন পরের দিনই আমাকে বলছে, সুমি তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, তাছাড়া আমি তোর রক্তের সম্পর্কের কেউই না। তোকে বড় করছি, এত বড় করে মানুষের মতো মানুষ করতেছি, অনেকটা অবদানে তোর কাছে রাখছি, আমি তা বলছি না। কিন্তু যেটা অলরেডি আমার ভুল হয়ে গেছে এর জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। আর কখনো এটা হবে না। আসলে আমি তখন স্বাভাবিক ছিলাম না রে। কিন্তু তোর মাকে কখনো ব্যাপারটা শেয়ার করবি না। ব্যাপারটা তোর আর আমার মধ্যে রাখবি। তোর মা জানলে আমাকে আস্ত রাখবে না। তখন আমি হেসে দিয়ে বললাম, বাবা তুমি যে স্বাভাবিক অবস্থায় ফেরত আসছো আমার জন্য, এই জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি তোমাকে ফেরত আনতে পারছি এই জন্য নিজেকে খুব গর্বিত বোধ করছি। মা এই জীবনে কত চেষ্টা করলো, তোমাকে ওই সমস্ত থেকে ফেরতই আনতে পারছিল না। যা হোক, কিন্তু এখন তুমি স্বাভাবিক অবস্থায় ফিরে নামাজ কালাম পড়ো। বয়স হয়ে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে মাপ চাও, ক্ষমা চাও। বয়স হয়ে গেছে, আর কতকাল বাঁচবে? তাছাড়া মা আজ বাদে কাল নানি বাড়ি থেকে বাড়িতে আসলে তোমার সাথে এত কথা বলার মতো আর আমার সময় নেই। তখন বাবা বলল, সুমি আসলে যা হবার তা তো হয়েই গেছে, ইয়ার নতুন কি? আমি রুমটাতে ঘুমাবো, তুই
আজকে যদি আমার সাথে একটু থেকে মানে যদি একটু সময় দিদি কথাবার্তা বলতি। আমি চিন্তা করলাম সে আবার কি কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমি পড়াশোনা শেষ করে তোমার পাশে এসে বসে একটু সময় দেব, টেলিভিশন দেখব, তারপরে এসে আমার রুমে ঘুমিয়ে পড়ব। একথা বলতেই বাবা বলল ঠিক আছে। তারপরে রাত হলো। বাবা বিকেলে শহর থেকে ফিরতেই আমার জন্য সেদিন অনেক কিছু নিয়ে আসছে, অনেক কিছু বলবো না তোমাদের। আমি ভীষণ খুশি হয়েছি। তারপরে রাত্রে ঠিক আমি পড়াশোনা শেষ করে যখন তার রুমে গেলাম, দেখি বাবা বসে টেলিভিশন নিয়ে মানে রিমোট হাতে করে টেলিভিশন সামনে বসে আছে। আমি বললাম বাবা ঘুমাবে না? রাত 11টা বেজে গেছে। আর শোনো বাবা, আগামীকাল মা কিন্তু বাড়িতে আসবে। তখন বাবা বলল হ্যাঁ সেটাও আমি জানি, আমাকে ফোন করে বলছে তোর মায়ের সাথে আমার কথা হয়েছে, কিন্তু একটা কথা বলতে চাই সুমি, ভালো ভালো সম্বন্ধ আসছে, তোর বিয়ে দিয়ে দেব, কিন্তু একটা কথা কি জানিস, যা হবার তা তো ভুলে হয়েছেই। বলছিলাম তুই যদি আমার একটা কথা রাখতি। তখন আমি বাবাকে বললাম বাবা শোনো, তুমি আমাকে যা বলতে চাইছো আর কখনো এই ধরনের কথা তোমার মুখে নিয়ে আসবে না, কারণ তুমি যেটা করছো আমি সেটা মেনে নিয়েছি। তোমার সাথে আমার যা ঘটেছে এই জীবনে, যা কিছু হয়েছে নিজের অজান্তে, এটা ডিসকোয়ালিফাই, এটা হতেই পারে, মানুষ মাত্রই ভুল, কিন্তু তোমাকে স্বাভাবিক অবস্থায় ফেরত আনছি, একটা মহৎ কাজ করছি। আমি তোমার নিজের জন্মানো মেয়ে না হলেও মেয়ের মতোই আমি তোমাকে বাবা রাখি, তুমি আমার পিতৃতুল্য। হ্যাঁ, আমাকেও তুমি মেয়ের মতো করে স্নেহ করতে হবে। ফের আর কখনো যেন তোমার মুখ থেকে এ ধরনের কোনো কথা না শুনি, কারণ এমন কিছু করা যাবে না, এমন কিছু বলা যাবে না, আল্লাহ নারাজ হয়, মানুষ খারাপ বলে। তাছাড়া তোমার বয়স হয়ে গেছে বাবা, জোর হাত করে বলছি, তুমি মুসলিম, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, একটু ধর্মভীরু হও, উপর আল্লাহকে রাখো। সময় ঘনিয়ে আসছে, তোমাদের বয়স হয়ে গেছে, তুমি আমার পিতৃতুল্য। ছোটবেলায় আমি আমার জন্মদাতা পিতাকে হারিয়েছি। মায়ের হাত ধরে মা আমাকে হাতে করে তোমার সংসারে নিয়ে আসছিল। আজকে তুমি বড় করছো, খাইয়ে পড়ে আমাকে কলেজে পড়াশোনা করাচ্ছ। তুমি কি তার প্রতিদান চাও? আগে বলো, তুমি কি প্রতিদান চাও? তখন বাবা বলল সুমি, আজকে মারে তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি আর কখনো তোর সাথে এই ধরনের বিহেভ বা এই ধরনের কথা বলবো না। আমি তোকে কথা দিচ্ছি, সেদিন কথা দিয়েছিলাম বাজে অভ্যাস ত্যাগ করব, আমি ত্যাগ করেছি। আজকে কথা দিচ্ছি মা গো, আমি কালকের থেকে উপরওয়ালা যদি বাজায় রাখে, আমি গত ফজরতে আগামী ফজর থেকেই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আসলে উপরওয়ালা আমার এই সমস্ত অপকর্ম বা আমার চলাফেরা ভালো না, তার দাসত্ব করি না, আল্লাহর গুণগান গাই না বিদায় উপরওয়ালা আমার সন্তান ধারণ ক্ষমতা আমার ভিতর থেকে উঠিয়ে নিয়েছিল, এটা আমার শাস্তি। তুই ঠিক বলেছিস মা, আর কখনো আমি তোর সাথে ভুলভাল কথাবার্তা বলবো না, আমাকে মাফ করে দিস। তখন যেন বাবার কথায় আমি খুব খুশি হলাম। বললাম বাবা, আমি একটা বিবাহযোগ্য মেয়ে, যে কোনো সময় আমাকে বিয়ে দিতে হবে, বিয়ের সম্বন্ধ আসছে, বারবার আসছে, আমি নিজেই অ্যাভয়েড করে দিচ্ছি, উঠিয়ে দিচ্ছি, শুধু আমার রেজাল্টটা ভালো করার জন্য। আমি এবার পড়াশোনা শেষ করলে আমার বিয়ে আসলে তুমি বিয়ে দিয়ে দিবে, বাস এতটুকুই। আর জীবনে যা হয়েছে পাস্ট ইজ পাস্ট, পিছনটা ভুলে যাও, সামনে আল্লাহর গুণগান গাও, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, ধর্মবীর হও, মাকে জ্ঞান দাও। মা তো এমনিতেই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তোমাকে কত করে বলে তুমি শুনতে না। তখন বাবা বলল আমি আজকে তোকে কথা দিয়েছি, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম ঠিক একদম একটা স্বাভাবিক সৎ মানুষ, একটা ভালো মানুষের যা কাজ আমি সেভাবেই চলবো, তুই আমাকে ক্ষমা করে দিস মা। তখন বাবার কথায় আমি খুব খুশি হয়েছি। আমার রেজাল্ট যখন ভালো হলো, পরীক্ষা শেষ করলাম, ভালো রেজাল্ট হলো, তারপরে একটা ইঞ্জিনিয়ার ছেলে দেখে বাবা আমাকে বিয়ে শাদী দিয়ে দিল। আমি পরের বাড়ি গিয়ে সুন্দর পরিবেশে সংসার করতে লাগলাম। বাবা যেন
আমাকে বিয়ে দেওয়ার পরের বছরেই হজ করতে গেল। তার জীবনের কতটা পরিবর্তন। উপরওয়ালা যা করে সব কিছু একটা ওসিলা নিয়েই করে। তো বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া এই গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তো এই গল্পটি শুনে যদি তোমাদের মনের কাছে মনে হয় যে এটা দেখে বা শুনে খুব বিনোদন পেয়েছো বিন্দুমাত্র, তাহলে সুন্দর একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর বন্ধুরা, এই গল্পটা বাস্তব জীবন থেকে নেওয়া আমার কাল্পনিক চিত্রে নিজের হাতের লেখা এবং নিজ কণ্ঠে তোমাদের মাঝে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে পরিবেশন করলাম। তো আগামীকাল আবারও সুন্দর গল্প নিয়ে ফিরছি তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।